নমস্কার, শুভ সন্ধ্যা। আরও একবার প্রাচীন ভারতে আপনাকে স্বাগত। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্রের অন্তর্গত সোমশাস্ত্র। আজ তৃতীয় পর্ব শুরু করি। 10। ধনানন্দ বসে আছেন চাণক্যর সম্মুখে। দুজন একে অন্যের চোখে চোখ রেখে চেয়ে রয়েছেন। কেউ কথা বলা শুরু করেননি এখনো। জীবসিদ্ধি চাণক্য ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সতর্ক ভঙ্গিতে। সে ধনানন্দর তরফ থেকে আচমকা কোনো আঘাতের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না, কারণ ধনানন্দর চোখের দৃষ্টিতে তীব্র আক্রোশ লুকোনোর কোনো চেষ্টা তিনি করছেন না। আর এই কক্ষে এই মুহূর্তে তারা তিনজন ব্যতীত কোনো সৈনিক নেই। চাণক্য শান্ত ভঙ্গিতে বসে আছেন, তার চোখে চোখ রেখে, যেন দুজন এক অদৃশ্য প্রতিস্পর্ধা লড়ছেন শুধুমাত্র দৃষ্টির মধ্য দিয়ে। কে আগে চোখ নামাবে সেটাই দেখার। চোখ শেষ পর্যন্ত ধনানন্দকেই সরাতে হলো। জীবসিদ্ধির কণ্ঠে আটকে থাকা নিঃশ্বাস এতক্ষণে বের হলো। শরীরের পেশি সামান্য ঢিল দিল, তবে সম্পূর্ণ অসতর্ক সে হলো না। সে বহু বছর ধরেই কোনো দিন সম্পূর্ণ অসতর্ক হয়নি। জীবসিদ্ধি এতক্ষণে ধনানন্দর চোখ থেকে দৃষ্টি সরানোর সুযোগ পেয়ে তার বেশভূষার দিকে নজর দেওয়ার সুযোগ পেল। রাজত্ব গেলেও রাজকীয় মেজাজটা অক্ষুণ্ণ রেখেছেন ধনানন্দ। তবে মাত্র কয়েক বর্ষেই অনেকটা বার্ধক্য ছাপ ফেলেছে তার উপর। সেটি পরাজয়ের গ্লানিতে নাকি অত্যধিক মদ্যপানে তা বলা সম্ভব নয়। মাথায় উষ্ণীষের মধ্যভাগে বড় একটি রত্ন খচিত, পরনে রেশমের পীতাম্বর অঙ্গবস্ত্র এবং ময়ূরকণ্ঠী বর্ণের ধুতি, দুয়েরই উপর সোনালি জরির কাজ করা, কানে কুণ্ডল, হাতে বাজু এবং বালা, কণ্ঠে শোভা পাচ্ছে একাধিক হার, সবকিছুই স্বর্ণের। হাতের প্রতিটি আঙ্গুলে অঙ্গুরি, তার মধ্যে বাম হস্তের একটি অঙ্গুরি বোধহয় নতুন, কারণ সেটা ঢিলে, তার আঙুলে সঠিকভাবে বসেনি। আঙুলের দাগ থেকে বোঝা যায় তাতে ছোট অঙ্গুরি ছিল। এখন বোধহয় অনুষ্ঠানের কারণে বড় রত্নখচিত অঙ্গুরি পড়েছেন সেই স্থানে। ধনানন্দর স্বর্ণ ও রত্নপ্রীতির কথা সকলেরই জানা। এর সঙ্গে পাদুকাতেও জরির কাজ করা। ধনানন্দ অন্যদিকে চেয়ে আছেন আর অন্যমনস্ক ভঙ্গিতে ঢিলে অঙ্গুরীয়টি বারবার খোলা পড়া করছেন বসে। মনে মনে সাপান্ত করছেন নিঃসন্দেহে সামনে বসা চাণক্যকে। কক্ষের বাতাবরণের এই দম বন্ধ করা অবস্থা যেন জীবসিদ্ধি কক্ষে দাঁড়িয়ে টের পাচ্ছে। এখন কক্ষের একমাত্র বাতায়নটি খুলে দিতে পারলে সে খুশি হতো। চাণক্য প্রথম মুখ খুললেন। ধনানন্দ। কোনো রকম সম্মানজনক সম্ভাষণ চাণক্য ব্যবহার করলেন না সম্মুখে ব্যক্তির উদ্দেশ্যে। ধনানন্দর মুখে একটি রক্তিম আভা এক পলকের জন্যে ফুটে উঠেই মিলিয়ে গেল। শ্বেত মর্মরের মেঝের দিক থেকে দৃষ্টি না সরিয়ে তিনি একই ভঙ্গিতে হাতের অঙ্গুরিটি নিয়ে খেলা করতে থাকলেন, যেন শুনতে পাননি চাণক্যের কথা। চাণক্য পুনরায় বললেন, তুমি কি পুরো ঘটনা শুনেছ? না, তোমার প্রহরীরা আমায় রীতিমতো কক্ষে বন্দি করে রেখেছে। কিছুই জানি না। আমার কন্যার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে তোমাদের মহলের কেউ, আর আমায় জোর করে কক্ষের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আমি বারবার প্রশ্ন করতেও কেউই আমায় কিছু জানায়নি। রাজকুমারীকে কেউ বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ঠিক আছেন এবং সেই বিষে মারা গিয়েছে তারই এক সখী মধুবন, এবং তার দ্বিতীয় সখী কৃষ্ণকলি নিখোঁজ। তার খোঁজ করছে প্রহরীরা। সন্দেহ করা হচ্ছে সেই বিষ প্রয়োগ করেছিল। রাগে ফেটে পড়লেন ধনানন্দ। সে কি? আমার কন্যাকে হত্যার চেষ্টা হয়েছে?
আর এত বড় ঘটনার কথা আমি এই প্রথম তোমার মুখ থেকে কেন জানছি? আমাকে আগেই এই সংবাদ কেন জানানো হয়নি চাণক্য? আসনের কাঠের হাতলে মুষ্টি দিয়ে আঘাত করলেন ধনানন্দ। বললেন, আর তুমি বলছো ওই কৃষ্ণকলি বিষ দিয়েছে? মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কৃষ্ণকলি আমার কন্যার পরম সখী। আমি নিশ্চিত এই কুকর্ম মগধের কারুর কাজ। যেখানে আমার কন্যার জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে আমি তার বিবাহ দেব না। শুনে রাখো তুমি চাণক্য, বেশিক্ষণ এভাবে তুমি আমাদের মুখ বন্ধ করতে পারবে না। অতিথিরাও জানবে সব ঘটনা। এ কথা অনুমান করতে কারুর অসুবিধা হবে না যে এই কাজ মগধের। বিবাহের অছিলায় এ এক ঘৃণ্য হত্যার ষড়যন্ত্র। চাণক্যর থেকে আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে আরও জ্বলে উঠলেন ধনানন্দ। বললেন, আর এই নীচ কুটিল ষড়যন্ত্র কার মস্তিষ্ক প্রসূত তা সকলেই অনুমান করতে পারবে। সময় নিয়ে দু চুমুক মধু পানীয় গলাধকরণ করে চাণক্য উত্তর দিলেন, অভিযোগ মেনে নিতাম, সকলেই মেনে নিত, যদি একা রাজকুমারীর ওপর বিষ প্রয়োগের চেষ্টা হতো। অর্থাৎ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যর খাদ্যেও বিষ প্রয়োগ করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ধনানন্দ আর যাই হোক এমন একটি সংবাদ আশা করেনি। তার ভ্রু ঊর্ধ্বে উঠে গিয়েছে। চন্দ্রগুপ্তর উপর বিষ প্রয়োগ? এ মিথ্যে কথা। না, সেই কারণেই আমি পরীক্ষার সময়েই অমাত্য কৃষ্ণনাথের সঙ্গে তোমার বিশ্বাসপাত্র রাক্ষসকে উপস্থিত রেখেছিলাম। তার উপস্থিতিতেই বিষ পরীক্ষা হয়েছে। তার সঙ্গে বোধহয় সাক্ষাৎ হয়নি তোমার, হলে তিনি নিজেই এই সংবাদ জানাতেন তোমায়। অতএব ঘটনাটা আর শুধুমাত্র রাজকুমারীকে হত্যার চেষ্টা নয়, স্বয়ং সম্রাটকে হত্যার চেষ্টা হয়েছে। তাই অভিযোগের তীর মৌর্যর প্রতি যদি ওঠে, তা সমানভাবেই নন্দদের দিকেও ওঠে। আমরা দুপক্ষই একই তরণীর যাত্রী। ধনানন্দ কিছুক্ষণ গুম হয়ে বসে থাকলেন। চাণক্য বললেন, আমার কিছু প্রশ্ন আছে, আমি উত্তর দিতে বাধ্য নই। রাজকুমারীর কক্ষে আজ 3 জন অতিথি প্রবেশ করেছিলেন। প্রত্যেকেই যে সময়ে কক্ষে উপস্থিত ছিলেন সে সময়ে আহার আদি সাজানোই ছিল। প্রত্যেকের সুযোগ ছিল বিষ প্রয়োগ করার। অতএব সন্দেহ কিন্তু তোমার উপরেও পড়ে। বাহ বাহ, সাধু সাধু। মগধের কর্মচারী পানীয় বানালো, মগধের ভৃত্য তা কক্ষ পর্যন্ত নিয়ে এলো, সাজিয়ে রাখলো। মগধের সুরক্ষা ব্যবস্থার মাঝে মগধের রাজমহলের অন্দরে হত্যার চেষ্টা হলো, আর সন্দেহের তালিকায় রইল 3 অতিথি এবং 1 বাল্য সখী। চাণক্যর ললাটে ভ্রুকুটি দেখা দিয়েই মিলিয়ে যেতে লক্ষ্য করল জীবসিদ্ধি। পরমুহূর্তে চাণক্য প্রশ্ন করলেন, তোমার এই কথা থেকে ধারণা হচ্ছে যে এই বাকি 2 জন সাক্ষাৎ প্রার্থী কে তা তোমার জানা? হ্যাঁ, জানা। আমার আগে রাক্ষস কক্ষে এসেছিল তা তো দুর্ধরা নিজেই জানায় আমায়। আর তারপর মলয়কেতু এসেছিল তাও শুনেছি আমার প্রহরীদের কাছেই। তারাও উপস্থিত ছিল মগধের প্রহরীদের সঙ্গেই কক্ষের বাইরে। তো বিষ কে দিয়েছে বলে তোমার সন্দেহ হয়? সবচেয়ে বেশি সন্দেহ তো আমার তোমার উপর হয় আচার্য কৌটিল্য। বেশ, আর? পুনরায় চাণক্যর তরফ থেকে যথাযথ প্রতিক্রিয়া না পেয়ে ধনানন্দ কিছুটা দমে গেলেন। চুপ করে বসে পুনরায় হাতের আঙুল থেকে বেরিয়ে আসা অঙ্গুরীটি নিয়ে খেলা শুরু করলেন। বললেন, এই মুশিক মুখ রাজকুমারটি মলয়কেতু, সেও তো তোমার পক্ষের লোক। সেভাবে দেখতে গেলে সেও মগধের লোক। আর ওই ভৃত্যটি যে খাদ্য দিয়ে গিয়েছে তাকে বন্দি করা হয়েছে কি? তাকে আমাদের জেরা করার সুযোগ দাও। ওই যে বিষ দিয়েছে দুর্ধরাকে সেটা স্বীকার করিয়ে ছাড়াবো। আমিও নিশ্চিত সেই বিষয়ে। কি, যে ওই দাসটি বিষ দিয়েছে? না,
তোমার লোক যে তাকে পেলে অত্যাচার করে স্বীকারোক্তি আদায় করবেই সেই বিষয়ে। বিড়বিড় করে চাণক্যর উদ্দেশ্যে সম্ভবত কয়েকটি অপশব্দ ব্যবহার করলেন ধনানন্দ। তার অসন্তোষ অগ্রাহ্য করে চাণক্য আবার প্রশ্ন করলেন, কৃষ্ণকলি যদি নির্দোষ হয়ে থাকে তবে সে পালিয়ে বেড়াচ্ছে বলে কেন মনে হয়? উত্তর দিলেন না ধনানন্দ। তার কাছে এই প্রশ্নের যথাযথ উত্তর নেই সম্ভবত। চাণক্য পরের প্রশ্নে চলে গেলেন, কক্ষে যতক্ষণ ছিলে রাজকুমারী আর তার দুই সখী কি করছিল? দুর্ধরাকে শৃঙ্গার করে দিচ্ছিল। কে কোন শৃঙ্গারের কাজ করছিল? বিরক্তি মেশানো কণ্ঠে ধনানন্দ উত্তর দিলেন, এই সব অর্থহীন প্রশ্নের তাৎপর্য কি? আমার সময়ের মূল্য আছে। এইবার আমি উঠব এবং আমি আমার কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তুমি তোমার রক্ষীদের বলো। কথা শেষ করার পূর্বেই বাধা পড়ল। দ্বার খুলে এক সৈনিক প্রবেশ করল। ক্ষমা করবেন মহামতি, গুরুত্বপূর্ণ সংবাদ, তাই আপনাদের বার্তালাপে বিঘ্ন ঘটাতে বাধ্য হলাম। বলো, কি হয়েছে? কৃষ্ণকলিকে পাওয়া গিয়েছে? আজ্ঞে হ্যাঁ, কিন্তু কিন্তু কি? উত্তর মহলের ছাদ থেকে ভূপতিত হয়ে তার মৃত্যু হয়েছে মহামতি। 11 উত্তর মহলের পিছনের বাগানে মৃতদেহটি পড়ে আছে। মহলের উঁচু দেয়ালের গা ঘেঁষে অনেকটা উচ্চতা থেকে দেহটি পতিত হয়েছে। উত্তর মহলের ছাদ থেকেই পতন হয়েছে বলে অনুমান করা যায়। বাতায়ন গরাধীন হলেও তা দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ গলে যাওয়াটা কষ্টকর। তাছাড়া সকলের নজর এড়িয়ে সেটা সম্ভব নয়। মৃতদেহের প্রাথমিক অবস্থান দেখেই সৈনিকরা অনুমান করছে এটি আত্মহত্যা। স্বাভাবিকভাবেই আমন্ত্রিত অতিথিদের থেকে এই ঘটনা লুকিয়ে রাখা আর সম্ভব হয়নি। সৈনিকরা যদিও তাদের দূরে রেখেছে ঘটনাস্থল থেকে, মহলের এই দিকটায় তুলনামূলকভাবে লোকজনের চলাচল কম। দুজন সৈনিক মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় অমাত্য কৃষ্ণনাথকে। মৃতদেহ ঘিরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন রাজপুরুষ। কারণ অনেক রাজ অতিথিদেরই বাধা দেওয়াটা সাধারণ সৈনিকদের পক্ষে সম্ভব নয়। তাদের মধ্যে চাণক্য, জীবসিদ্ধি, অমাত্য কৃষ্ণনাথ, ধনানন্দ এবং রাক্ষস উপস্থিত। জীবসিদ্ধি খেয়াল করেছে অন্যান্য কয়েকজনের মাঝে মলয়কেতুও উপস্থিত হয়েছে ভিড়ের মধ্যে। রাক্ষস মৃতদেহের সামনে দাঁড়িয়ে চাণক্য তার পাশেই এসে দাঁড়ালেন। কি মনে হয় আর্য? চাণক্যর প্রশ্নের ইঙ্গিত রাক্ষস উপলব্ধি করতে পারলেও সোজাসুজি উত্তর দিলেন না। বললেন, রাজকুমারীকে হত্যার চেষ্টা করে থাকলে কৃষ্ণকলির পক্ষে আত্মহত্যা করাটা অস্বাভাবিক নয়। অথবা উত্তরটা ধনানন্দ দিলেন, হত্যা, এ হত্যা। আর কত লুকিয়ে রাখবে মগধ তাদের অপদার্থতা? রাজকুমারীকে হত্যার প্রচেষ্টা এবং তার দুই প্রিয় সখীকে হত্যা করা হয়েছে, এটাই সত্য। ধনানন্দ সুযোগের সদ্ব্যবহার করে এতক্ষণ গোপন রাখা সংবাদটি সকলের সম্মুখে উত্থাপন করার চেষ্টা করছে বুঝতে পারছে জীবসিদ্ধি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জীবসিদ্ধি দ্রুত বলল, ভুলে যাবেন না, হত্যার প্রচেষ্টা সম্রাট চন্দ্রগুপ্তকেও করা হয়েছে। তাই বিনা প্রমাণে মগধের দিকে আঙুল না তোলাই সমীচীন আর্য, বিশেষ করে অতিথিদের সামনে। চাণক্য নিচু কণ্ঠে বললেন, এই বিবাহে নন্দদের অসন্তোষের কথা কারুর অজানা নয়। নন্দরা যদি অভিযোগ করে যে মগধ দুজন তরুণীকে হত্যা করেছে এবং মগধ যদি পাল্টা দাবি করে যে নন্দরা সম্রাটকে হত্যার চেষ্টা করেছে, তবে আপনার কি মনে হয় কাদের অভিযোগ বেশি বিশ্বাসযোগ্য মনে হবে আর্য? কার কথা রাজ অতিথিরা বিশ্বাস করবে? চাণক্য প্রশ্নটা রাক্ষসকে করলেও উদ্দেশ্য যে ধনানন্দর প্রতি মুখ বন্ধ রাখার বার্তা, তা বুঝতে অসুবিধা হলো না। রাক্ষস ধনানন্দর দিকে ফিরে বললেন, আমার মনে হয় প্রমাণ না হওয়া অবধি কাউকে কিছু না জানানোটাই উচিত হবে। কিন্তু আচার্য বলুন। এই বিবাহ আর সম্ভব নয়।
দুটি মৃত্যু ঘটে গিয়েছে ইতিমধ্যে, বর বধূর সুরক্ষা যেখানে প্রশ্নের মুখে, এই অবস্থায় এই বিবাহ অসম্ভব। তাছাড়া আমি নিশ্চিত যে রাজকুমারী দুর্ধরা কখনোই আজকে এই বিবাহ করতে রাজি হবেন না। তার দুই বাল্য সখীর মৃত্যু হয়েছে আজকে। চাণক্য কিছুক্ষণ ভেবে বললেন, আমি আপনার থেকে কিছুটা সময় চেয়ে নেব। আমি রাজকুমারীকে কথা দিয়েছি যে রহস্যের সমাধান আমি করব। আমি তা করতে সক্ষম না হলে এই বিবাহ হবে না, এই কথা আমি তাকে দিয়েছি। কিন্তু যদি আমি সক্ষম হই, আর ভুলে যাবেন না, এখানে সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণভাবে সম্রাট চন্দ্রগুপ্তর। চাণক্যর কথা রাক্ষসের বা ধনানন্দর কারোরই মনোপুত হয়নি, কিন্তু কিছু বললেন না তারা। ধনানন্দ রাগত ভঙ্গিতে আঙুলের বড় অঙ্গুরীয়টি নিয়ে খোলা পড়া করতে শুরু করলেন পূর্বের মতোই। রাক্ষস তার পাশেই পাথরের মতো মুখে দাঁড়িয়ে রইলেন। জীবসিদ্ধি সৈনিকদের নির্দেশ দিল মৃতদেহ সরিয়ে ফেলার। অতিথিদের জানানো হলো এটা একটা দুর্ঘটনা মাত্র, তারা যেন শান্ত থাকেন। অন্যদের সঙ্গে নন্দ এবং রাক্ষসও স্থান ত্যাগ করতে উদ্যত হলেন। সকলে চলে যাচ্ছে দেখে চাণক্য বললেন, ওহে জীবসিদ্ধি, মলয়কেতুকে আটকাও, তার প্রশ্নোত্তর পর্বটা এখানেই সেরে ফেলি। জীবসিদ্ধি দ্রুত এগিয়ে গিয়ে মলয়কেতুর পথ রোধ করল। দুজনের মধ্যে কিছু বার্তালাপ হলো এবং কিছুক্ষণ বাদেই তাদের চাণক্যর দিকে আসতে দেখা গেল। মলয়কেতুর মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যায় যে নিতান্ত অনিচ্ছাতেই সে আসছে। এসে মেকি হাসি হেসে প্রণাম জানালো চাণক্যকে। প্রণাম আচার্য। প্রণাম পৌরবরাজ। আপনাকে আমার কয়েকটি প্রশ্ন আছে। আপনার অধিক সময় আমি নেব না। আমি জানি আপনি কতটা ব্যস্ত। শেষের ব্যঙ্গটি মলয়কেতু উপলব্ধি করতে পারল কিনা বোঝা গেল না। মলয়কেতু পৌরবরাজ পর্বতেশ্বর পুরুর পুত্র এবং এটাই তার একমাত্র পরিচয়। সারা দিন আমোদ ফুর্তি ছাড়া তার বিশেষ কোনো দায়িত্ব নেই। মলয়কেতু প্রশ্ন করল, আমার থেকে আপনার কি জানার আছে আচার্য? চাণক্য বললেন, আজ সকালে আপনি রাজকুমারী দুর্ধরার কক্ষে কেন গিয়েছিলেন? সৌজন্য সাক্ষাৎ। হঠাৎ তার প্রতি এই সৌজন্য? কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে মলয়কেতু। বলল, তেমন কিছু নয়, ব্যক্তিগত একটি বিষয়ে। মহারাজ, আপনি দয়া করে এই বিভ্রান্তি মনে রাখবেন না যে আপনার এই সাক্ষাতের উদ্দেশ্য আমাদের অজানা। রাজকুমারী নিজেই আমাদের সব জানিয়েছেন। কয়েক বছর আগেই আপনার প্রস্তাবের কথাও আমাদের অজানা নয়। চোখে চোখ রাখছে না মলয়কেতু। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই চাণক্য পুনরায় বললেন, পঞ্চনদের কয়েকটি ছোট জনপদের রাজাদের সঙ্গে আপনি যে ইদানিংকালে যোগাযোগ করেছেন সেটাও সম্রাট চন্দ্রগুপ্তর কানে এসেছে। তিনি এখনো আপনাকে নিজের মিত্র মনে করেন, তাই আপনাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেননি। মনে রাখবেন কুমার, এমন কোনো কার্যকলাপ করবেন না যাতে সম্রাটকে আপনার প্রতি তার মনোভাব পরিবর্তন করতে হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে মলয়কেতু বলল, না না, আমি উত্তরের অপেক্ষা না করেই চাণক্য বললেন, আজ সকালে যখন রাজকুমারীর কক্ষে আপনি উপস্থিত হয়েছিলেন সে সময়ের কথা স্মরণে আছে আশা করি। আমি আর কোনো দিন রাজকুমারীর সম্মুখে যাব না। আপনি দয়া করে সব ভুলে যান মহামতি। আপনি আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিলে সে বিষয়ে ভেবে দেখতে পারি। কি প্রশ্ন? মৃতা মেয়েটিকে আগে দেখেছেন? না তো। সে কি, আজকে সকালে রাজকুমারীর কক্ষে একে দেখেননি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি একে। মনে পড়ছে তাহলে। মলয়কেতু অপ্রস্তুত ভঙ্গিতে একবার নিজের অঙ্গবস্ত্র ঠিক করল। চাণক্য বললেন, এইবার কষ্ট করে আজকে রাজকুমারীর কক্ষের দৃশ্য স্মরণ করুন। আজ্ঞে। বেশ বেশ, এইবার ভেবে বলুন তো, আপনি কক্ষের কোন স্থানে আসন গ্রহণ করেছিলেন? কক্ষে একটি আসন ছিল আচার্য, তাতেই। তবে খুবই অল্প সময়ের জন্য ছিলাম আমি কক্ষে।
অর্থাৎ মেজের পাশের আসনটিতে পাশে সাজিয়ে রাখা ভোজন সামগ্রী দেখেছিলেন? আজ্ঞে হ্যাঁ। আর রাজকুমারী সেই সময়ে কি করছিলেন? তিনি রূপচর্চায় ব্যস্ত ছিলেন। ঠিক কি রূপচর্চা করছিলেন? তিনি পালঙ্কে ছিলেন, একজন দাসী তার কেশে কিছু অলংকার সজ্জা করছিল, আর একজন তার সম্মুখে মেঝেতে বসে হাত না পায়ে কিছু করছিল। ওই মৃতা মেয়েটি কোনজন? ও হ্যাঁ, মনে পড়েছে, এই মেয়েটি কেশে অলংকার পরিয়ে দিচ্ছিল। তার বা অন্য কারুর আচরণে কিছু অস্বাভাবিক মনে হয়েছিল? না, রাজকুমারী আমার দিকে দৃকপাত করছিলেন না, তবে এই মেয়েটি কেশ চর্চার মাঝে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখেছিল বটে। ভ্রু কুঁচকে গিয়েছে চাণক্যের। অদ্ভুত দৃষ্টি বলতে? মানে ঠিক বোঝাতে পারবো না, তবে সে যেন আমায় দেখে ভয় পাচ্ছিল, ভীত দৃষ্টিতে বারবার আমার দিকে দেখছিল। চাণক্য গভীর চিন্তায় ডুবে গিয়েছেন। মলয়কেতু কিছুক্ষণ অপেক্ষা করল পরের প্রশ্নের, কিন্তু চাণক্য অন্যদিকে চেয়ে আছেন, ললাটে গভীর ভ্রুকুটি। মলয়কেতু বুঝতে পারছে না সে কি করবে। সে কি বিদায় নেবে না অপেক্ষা করবে? সে বারবার চাণক্য আর জীবসিদ্ধির মুখের দিকে চাইছে। চাণক্য নিজের ভাবনায় ডুবে আছেন দেখে জীবসিদ্ধি শেষ পর্যন্ত মলয়কেতুকে বলল, আপনি আসুন মহারাজ, আর কোনো প্রশ্ন বাকি থাকলে আপনাকে পুনরায় বিরক্ত করব। অতি দ্রুত তাকে প্রতি প্রণাম জানিয়ে স্থান ত্যাগ করল মলয়কেতু। চাণক্য ধীর পায়ে হেঁটে চলেছেন, তার পাশেই জীবসিদ্ধি চলেছে। হঠাৎ বড় প্রহর ঘণ্টার শব্দে গম গম করে উঠল গোটা রাজমহল। দিনের অন্তিম প্রহর শেষ হয়েছে। সূর্যদেব তার রক্তিম আভা বিস্তার করে পশ্চিমের আকাশে বিদায় নিচ্ছে। সন্ধ্যার প্রথম প্রহর শুরু হলো। সময় ফুরিয়ে আসছে। 12। অস্তগামী সূর্যের দিকে চেয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন চাণক্য। জীবসিদ্ধি চাণক্যর সম্মুখে একটি পাথরের বেদিতে বসল। জীবসিদ্ধি কোনো কালেই প্রকৃতিপ্রেমী নয়, কিন্তু রাজমহলের সুবিস্তৃত বাগানের মধ্যে বিশেষ করে এই অংশটা জীবসিদ্ধির অতি প্রিয়। নন্দ শাসনকালে এখানে সম্রাট ধনানন্দ নারীদের সঙ্গে আমোদ করতেন। এখন এটি তার এবং সম্রাট চন্দ্রগুপ্তর চতুরঙ্গ খেলার স্থান। সে মাঝে মাঝেই চন্দ্রগুপ্তর সঙ্গে চতুরঙ্গ খেলতে রাজমহলে আসে। তখন এই স্থানেই খেলার ছক পাতা হয়ে থাকে। অনেকগুলো বড় পাথরের বেদি করা আছে এখানে মানুষের বসার জন্যে। চতুরঙ্গকে বলা হয় বুদ্ধির খেলা, কৌশলের খেলা, কিন্তু আশ্চর্যজনকভাবে আচার্য চাণক্য এতে একেবারেই পারদর্শী নন। তাকে জীবসিদ্ধি বা চন্দ্রগুপ্ত অতি সহজেই বেশ কয়েকবার পরাজিত করেছে। আসলে খেলা আর বাস্তব যুদ্ধ কৌশল এক নয়। বাস্তবের যুদ্ধক্ষেত্রে কোনো নিয়ম হয় না। সেই খেলা অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, এবং সেই খেলায় তাদের গুরুদেব অপ্রতিদ্বন্দ্বী। ফুলের ঘ্রাণ বুক ভরে একবার টেনে নিল জীবসিদ্ধি। পাখির ঝাঁক ধীরে ধীরে ফিরে চলেছে তাদের বাসায়। গাছে গাছে পাখিরা ফিরে আসছে একে একে। পরিস্থিতি অনুকূল হলে আজকের সন্ধ্যাটা অত্যন্ত মনোরম হতো নিঃসন্দেহে। চাণক্যর দিকে চাইল জীবসিদ্ধি। তিনি একইভাবে অপলক দৃষ্টিতে ডুবন্ত সূর্যের দিকে চেয়ে আছেন। তার বুকের ওপর এসে পড়া কেশশিখায় অন্যমনস্ক ভঙ্গিতে হস্তচালনা করছেন চিন্তামগ্ন তিনি। একটি দীর্ঘশ্বাস ফেলে শিষ্যর পাশেই পাথরের বেদিতে বসলেন চাণক্য। গুরুদেব, কিছু আশার আলো পেলেন? চাণক্য উপর নিচে ঘাড় নেড়ে বললেন, আলো তো আছেই, কিন্তু তা শেষ পর্যন্ত আশার না নিরাশার কারণ হবে সেটাই সবথেকে বড় প্রশ্ন। অর্থাৎ? প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন চাণক্য। তোমার কি মতামত এই পুরো বিষয়ে? রাজকুমারীকে কে হত্যার চেষ্টা করেছে? একবার কেশে গলা পরিষ্কার করে জীবসিদ্ধি বলল, আপনি সবসময়ই বলে থাকেন যে সাধারণত সবচেয়ে সহজ ব্যাখ্যাটি সঠিক হয়ে থাকে।
পূর্বেও বহুবার তার প্রমাণ পেয়েছি আপনার সঙ্গে থেকে। সেই হিসাবেই আমি নিশ্চিত যে বিষ কৃষ্ণকলি নামক যুবতীটি মিশিয়েছিল রাজকুমারীর পানীয়ে। তাতে তার উদ্দেশ্য কি? তার নিজস্ব কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। সম্ভবত তাকে কেউ এই কাজ করতে নিয়োগ করেছে, অর্থের বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে। তাই তাকে হত্যা করা হলো, কারণ সে মুখ খুললে সমস্যা হবে তার নিয়োগকারীর। তাকে যে হত্যাই করা হয়েছে সেটা নিশ্চিত হচ্ছে কিভাবে? মৃদু হেসে জীবসিদ্ধি বলল, আচার্য, লোক সম্মুখে অস্বীকার করলেও এ যে হত্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃতদেহের পতনের ভঙ্গি দেখলেই অনুমান করা কঠিন নয় যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে। সম্মতিসূচক ঘাড় নাড়লেন চাণক্য। জীবসিদ্ধি বলল, মগধেরই কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারে, এ সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আচার্য। আপনার কি মনে হয় কার কথায় কৃষ্ণকলি বিষ মিশিয়েছে রাজকুমারীর পানপাত্রে? চাণক্য এইবার জীবসিদ্ধির মুখপানে চেয়ে মৃদু হাসলেন। বললেন, ওহে জীবসিদ্ধি, আমি অন্তত একটি বিষয়ে নিশ্চিত যে রাজকুমারীকে হত্যার উদ্দেশ্যে রাজকুমারীর পানীয়ে তার সখী কৃষ্ণকলি বিষ মেশায়নি। চাণক্যর কথায় বিস্মিত হয়ে জীবসিদ্ধি প্রশ্ন করল, আপনি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন আচার্য? সামান্য যুক্তি দিয়ে ভাবলেই বুঝতে পারবে কারণটা। কৃষ্ণকলি এবং মধুবন দুজনেই রাজকুমারীর বাল্য সখী। তারাও রাজমহলেই তাদের মেয়েবেলা কাটিয়েছে, অর্থাৎ রাজ রীতিনীতি আচার আচরণের সঙ্গে তারা অতি পরিচিত। তাই তারা ভালোভাবেই জানত যে রাজকুমারী কখনোই সুরাপান করেন না। তাই তারা কখনোই রাজকুমারীর পানপাত্রে সোমের বদলে ভুল করে সুরা দেওয়া হয়েছে দেখেও তাতে বিষ মেশাবে না, তাই নয় কি? জীবসিদ্ধি চুপ করে গেল। সে এভাবে ভেবে দেখেনি। কৃষ্ণকলিকে দোষী ধরে নিয়েই জীবসিদ্ধি তার বাকি যুক্তিগুলো সাজিয়েছিল, কিন্তু প্রথমেই সেটি ভুল প্রমাণিত হওয়ার ফলে সে চতুরঙ্গের প্রথম দানেই ফিরে এসেছে। তাকে পুনরায় বিচার ভাবনা করতে হবে পুরো বিষয়টা নিয়ে। অর্থাৎ বিষ এমন কেউ মিশিয়েছে যে রাজকীয় আচার আচরণের সঙ্গে পরিচিত নয়। সেক্ষেত্রে তো সন্দেহ দাস স্থানীয় কারোর উপরেই যায়। ভুবন, সে যদি বিষ প্রয়োগ করে থাকতো তবে তাকে খুঁজে পাওয়া যেত না। মনে রেখো, রাজকুমারীর কক্ষে ভোজনাদি রেখে আসার বহু পরে তা গ্রহণ করতে উদ্যত হয়েছিলেন তারা। এতক্ষণে ভুবন সহজেই রাজমহল ত্যাগ করে পলায়ন করতে পারত, কিন্তু সে তা করেনি। সে এখনো মহলেই আছে। জিমুতবাহন, সে রাজকীয় খাদ্যাভ্যাস সম্পর্কে অবগত হলেও সে নিজেই স্বীকার করেছে যে তার মনে হয়েছিল যে হয়তো নন্দকুলের রাজকুমারী সুরাপান করে থাকেন। জিমুতবাহন সেই ভেবেই বিষ দিয়ে থাকতে পারে পানীয়ে। সেই সব কিছুর দায়িত্বে আছে। খাদ্য পরীক্ষককে ফাঁকি দেওয়া তার পক্ষে অসম্ভব নয়, কিন্তু তাকেও আমার সন্দেহ হয় না। কেন? তাকে প্রশ্ন করার সময় তাকে জানানো হয়নি যে রাজকুমারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। সে দোষী হলে তার বাচনভঙ্গি, হাবে ভাবে তা প্রকাশ পেত। তুমি তো জানোই, জিজ্ঞাসাবাদের সময়ে প্রত্যেকের ভাবভঙ্গি আমি লক্ষ্য করি। বারবার চোখের পলক ফেলা, অশান্ত ভঙ্গি, হাতের তালু ঘর্মাক্ত হওয়া, এগুলো সবই অপরাধীর লক্ষণ। যদিও একজন পেশাদার অপরাধীর মধ্যে এগুলো প্রকাশ পায় না, কিন্তু এক্ষেত্রে জিমুতবাহন একজন সুপ্রতিষ্ঠিত খাদ্য বিশেষজ্ঞ। তাকে যখন সেই বিশেষ মধু পানীয়ের বিষয়ে প্রশ্ন করলাম, তার মধ্যে রীতিমতো উৎফুল্লতা প্রকাশ পাচ্ছিল। অর্থাৎ হয় সে নির্দোষ, অথবা একজন দক্ষ খাদ্য বিশেষজ্ঞের চেয়েও দক্ষতর অভিনেতা। জীবসিদ্ধি ভেবে বলল, আজ সকালেও তার সঙ্গে আমার খাদ্য বিষয়ে কথা হয়েছে। সে প্রকৃতই খাদ্য বিষয়ে অতি উৎসাহী একজন মানুষ। আপনি ঠিকই বলেছেন। গালে হাত দিয়ে বসল জীবসিদ্ধি। বলল, তাহলে বাকি রইল 3 জন, 3 অতিথি, তাই তো?
না হে জীবসিদ্ধি, 3 নয়, 4 জন। 4 জন? 4 জন। জীবসিদ্ধির বিস্ময় বেড়েই চলেছে। কার কথা বলছেন চাণক্য? জীবসিদ্ধির মনের প্রশ্ন অনুমান করেই চাণক্য উত্তর দিলেন, ধৈর্য ধরো হে জীবসিদ্ধি, চতুর্থ সন্দেহভাজন ব্যক্তির কথায় পরে আসছি। আপাতত প্রথম 3 জনের অবস্থানগুলো একে একে বিচার করা যাক। রাজকুমারীকে হত্যার কি উদ্দেশ্য তাদের থাকতে পারে তা একে একে বিচার করা যাক। বেশ, প্রথমেই তাহলে শুরু করা যাক। হাত তুলে জীবসিদ্ধিকে বাধা দিয়ে চাণক্য বললেন, ওহে জীবসিদ্ধি, চলো আগে কক্ষে ফিরি। আমার কণ্ঠ যে শুষ্ক হয়ে পড়েছে, অন্ধকারও হয়ে এসেছে। একটি টিকা আছে, জিজ্ঞাসাবাদের সময়ে সামনের জনের ভাবভঙ্গি থেকে অপরাধী কে তা অনুমান করার পদ্ধতির উল্লেখ অর্থশাস্ত্রতেই আছে, যা কৌটিল্য চাণক্যর লেখা। আজ এইটুকুই, পরের অংশ নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।